দর্শক, 7 ডেজ সিমেন্ট লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি রিয়াদ হাসান। আমাদের আজকের বিষয় চলমান ঘটনার প্রবাহ নিয়ে। দর্শক, আজকের বিষয় আপনি আপনার প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে SMS করার মাধ্যমে জানাতে পারেন। আর সেই জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে এই ইউনিট স্পেস আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিতে হবে 16361 এই নাম্বারে। আমি আবারও বলছি 16361 এই নাম্বারে যে কোনো মোবাইল থেকে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন অতিথি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহেদ এবং এফডিসিসি এর পরিচালক খন্দকার রুহুল আমিন। আপনাদের তিনজনকে আমাদের টেলিভিশনের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। চলমান ঘটনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বেশ কয়েকটি বিষয় আমরা টানব। সর্বপ্রথমে একটি বিষয় নিয়ে আমরা আলোকপাত করতে চাই যে চালের মূল্য নিয়ে বেশ বাজার খানিকটা চড়া হয়ে গেছে এবং চাল আমদানি করার ক্ষেত্রে শুল্ক কমানোর একটা অনেক বড় একটি অংশ কমিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে এবং এতে কেজিতে দাম কমে যাবে 6 টাকা, এটা বাণিজ্য মন্ত্রী তিনি আশা করেছেন এবং আজকে সংসদে কিন্তু নিয়ে আলোচনা হচ্ছে। জনাব হাবিব, আপনি একটু বলবেন যে এই যে বাজেটের আলোচনা হচ্ছে, এই আলোচনার ভেতরে আমরা দেখেছি যে আবগারি শুল্ক নিয়ে কথা হচ্ছে, চালের ব্যাপারে কথা হচ্ছে, দাম বৃদ্ধি নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ আলোচনাগুলোকে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? সেটাকে জনগণের পক্ষেই তো মনে হচ্ছে এবং চাল যদি কমে যায় তাহলে তো সুফল তো জনগণের পাবে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে SATV দেশ এবং বিদেশের দর্শক শ্রোতাদের আমার সশ্রদ্ধ সালাম। আমার প্রথম কথা হলো চাউলের মূল্য বৃদ্ধি এবং চাউল আমদানি। জি, চাউল আমদানি করতে হবে কেন? বাংলাদেশে চাউল রপ্তানি করে, আমদানি করবো কেন? আজকে দীর্ঘ কয়েক বছর ধরে শুনে যাচ্ছি সরকারের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে চাউল বিপুল পরিমাণ চাউল আমরা বিদেশে রপ্তানি করি। কি হয়েছে বাংলাদেশে? আপনার হাওড়ে 6 লক্ষ টন খাদ্য কম হয়েছে সব মিলে। আর উৎপাদন তো সরকার তো দৌড় গড়ায় সার কীটনাশক দিয়ে পর্যন্ত বাড়াচ্ছে, প্রতিদিন তো গল্প করে, তো সেখানে উৎপাদন কমলো কেন? আমি যেখানে চাউল রপ্তানি করি সেখানে আর এখনই তো চাউল আমার আমদানি করার প্রয়োজন নাই, তখন আমার আমদানি করতে হবে আগামী বড় মৌসুমের আগে। এত তাড়াতাড়ি কেন? তাহলে বুঝতে হবে যে এতদিন ধরে দেশের মানুষকে সরকার ধোঁকা দিয়েছে। আর চাউলের দাম এত বাড়বে কেন? প্রাকৃতিক দুর্যোগ তো আসলে প্রাকৃতিক দুর্যোগ আমরা চাউল রপ্তানি করি, তাহলে আমার স্বীকার করতে হবে একদিন আমি রপ্তানি করি না, রপ্তানি করে আমি ইম্পোর্ট করছি প্রতি বছর। আমি তো জানি না, আমার সময় তো দুর্যোগটা ছিল না। না, দুর্যোগ আর দুর্যোগ আমার সারা বছরের পরে তোমার ঘাটতি হবে। আমার তো এখন ভরা মৌসুম, বড় মৌসুম তো ভরা মৌসুম। আমার বাড়ির শুদ্ধ আমি জানি যে প্রতিদিন ওখান থেকে প্রতি বছর এই সরকার আমলে কত চাউল আসতো, বছর মিনিমাম 15 লক্ষ টন চাউল আমদানি করতো। এই যে সরকার মিথ্যাচার করেছে দেশের মানুষের সাথে, এত চাউলের দাম বাড়বে কেন? কেন বাড়বে? 48 টাকা 50 টাকা পৃথিবীর মধ্যে সরকার ওই যে মধ্যমায় থেকে উচ্চ মধ্যমায় থেকে চাউলের দাম পৃথিবীর কোথাও আছে 48 টাকা কেজি, 50 টাকা কেজি মোটা চাউল। টোটালি সরকারের অব্যবস্থাপনা, সরকারের মন্ত্রী এমপি নেতাদের দুর্নীতি, সরকারের মিথ্যাচার, একটা পর একটা করতে করতে গিয়ে আমি মনে করি যে সরকারের উপর গজব নাজিল হচ্ছে। এবং এই সরকার এত মিথ্যাচার করে প্রতিদিন, সংখ্যার একটা কথা বলে কেমন মিথ্যাচার। এখন আমার যেখানে আমার বাড়ি, আমার সেখানে ঘটনাগুলো দেখতে হবে। আমার সর্দির ভুল আমরা একজনকে 3-4 দিন আগের দিন তাকে সন্ধ্যাবেলা ধরলো ইস্যুদি থেকে, পরের দিন দেখা যাচ্ছে একদম বড় পর্যায়ে একদিন বলা হচ্ছে যে সে ওদিক দিয়ে পাকসে অ্যাকশন প্রভাব নিয়েছিল, ওই দিক দিয়ে ভোর রাত্রে মাদক নিয়ে যাচ্ছিল মোটরসাইকেলে এবং সেখানে পুলিশের গোলাগুলি হয়েছে। আমার প্রশ্ন যে এক ভুল মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল মাদক নিয়ে, তার কাছে পাওয়া গেছে কি একটা পিস্তল আর কি পাওয়া যায় না। 5 জন পুলিশ আহত হলো কেন? এই 5 জন পুলিশ কেন আহত হলো, কারা আহত হলো, এটা যাতে জানতে চাই। তাহলে কোথা থেকে এই পুলিশ ট্রেনিং নিল যে একটা ছেলে মোটরসাইকেল আছে একা, সে কি করে গুলি করে? এই যে মিথ্যাচার, আমি বলি যে চালের প্রসঙ্গ থেকে বলছি যে এই যে মিথ্যা, ওরা একটা মিথ্যাচার জন্য এই চাউল নিয়ে এতদিন ধরে সরকার যেগুলো বলে আসছে এরা মিথ্যাচার। যে মিথ্যাচারের কারণে আজকে সরকার 21 লক্ষ টনের অধিক অলরেডি এসি দেওয়া হয়েছে। কেন? আমার ঘাটতি 6 লক্ষ টন, আর উৎপাদন কম হওয়ার কারণে আরো 2-3 লক্ষ না 5 লক্ষ না 7 লক্ষ টন 14 লক্ষ টন, তারপরে তোমার 6-7 লক্ষ টন। তাহলে আমি কেন 21 লক্ষ টন এসি করলাম? যে কেন সেটার উত্তর আমরা জনাব শাহেদ এখানে আছেন তার কাছে জানার চেষ্টা করি। জনাব শাহেদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ দর্শক মন্ডলীকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা। একটি বিষয় হচ্ছে আমরা একটা জিনিস খুব ভালো মতন বুঝতে পারি যে দেখেন সামনে ঈদ রয়েছে এবং আমরা জানি যে এই যে ঈদকে সামনে রেখে আপনার চালের বাজার এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে এবং আমরা কিন্তু জানি যে একটা কৃত্রিম সংকট কিন্তু তৈরি হতে যাচ্ছে।
এখন এই কৃত্রিম সংকটের জন্য কি সরকার এককভাবে দায়ী? আমরা কি সরকারকে এককভাবে দায়ী করতে পারি? এখানে একটি বিষয় আমার মনে হয় সবাইকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে দেখেন, সরকার তো একটা পার্ট মাত্র, এখানে কিন্তু আরো কিছু কিছু পার্ট রয়েছে। এই যে এখানে আমাদের বিসিসিআর পরিচালক সাহেব রয়েছে, যে দেখেন ব্যবসায়ীরা কিভাবে যে সিন্ডিকেট করে ব্যবসা করে, এই সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে কিন্তু অনেক সময় সরকারকে অসহায়ত্ব প্রকাশ করতে হয়। ন্যাচারাল ডিজাস্টার রয়েছে। আমি হাবিব ভাইয়ের সাথে আই ক্যানট ডিফার দ্যাট আমরা চাল রপ্তানিকারক দেশ, সেখানে আমরা কেন আমদানি করছি, এটা তো হাবিব ভাইকে মেনে নিতে হবে, এটা সবাইকে মেনে নিতে হবে যে দেখেন আমরা এই যে ন্যাচারাল ডিজাস্টারের সময় আমরা যদি এরকম হয় আমাদেরকে এই আমদানিতে যেতে হবে, এটাকে নিয়ে ডিফার করার কিচ্ছু নাই, এটাকে আমাদেরকে মানতে হবে। কিন্তু এই জায়গা থেকে যদি আমরা সরে গিয়ে এটিকে নিয়ে যদি আমরা কথা বলি, হ্যাঁ বাণিজ্য মন্ত্রী মহোদয় কিন্তু আজকে তার প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে দেখেন আমরা এই ট্যারিফটা আরো আগে কমানো উচিত ছিল, তিনি বলেছেন যে আমি দুঃখিত, আমার এই ট্যারিফটা আমরা কমিয়ে দিচ্ছি। তো এই জায়গা থেকে আসলে উনিও কেন দুঃখ প্রকাশ করলেন আমি বুঝলাম না, কারণ এই চাল এমন একটা জায়গা, এটা কিন্তু কোনো উচ্চবিলাসী জিনিস না, এটা কিন্তু সাধারণ মানুষের সাধারণ খাবার। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যেমন দেখেন এই যে আপনি চালের প্রসঙ্গ বলছেন, এই যে চিনি নিয়ে আমরা দেখলাম যে কয়েকদিন আগে প্রচন্ড রকম আনরেস্ট, সেই আনরেস্টটা আমরা কিভাবে খেয়াল করলাম, আমি ব্যক্তিগত পর্যায়ে গিয়ে দেখলাম যে চিনি বাজারে কাগজ বিক্রি হচ্ছে। এটা আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে চিনি বাজারে কাগজ বিক্রি হচ্ছে, সেই কাগজটা আপনার আরো 4 বছর আগে কেনা বা 4 মাস আগে কেনা, সেইটা নিয়ে যখন মিলে যাচ্ছে, ফ্যাক্টরি মিলে যাচ্ছে, চিনি তারা ডেলিভারি দিতে পারছে না। আমার কনজিউমেশন হচ্ছে ধরেন সে এক্সাম্পল 200 টন পার ডে, কিন্তু আমি বিক্রি করে রাখছি, অ্যাডভান্স বিক্রি করে রাখছি আমি 2000 টন। তাহলে এটা তো কৃত্রিম সংকট, এটা তো ব্যবসায়ীরা এক ধরনের স্বার্থনীশী ব্যবসায়ী এটা কৃত্রিম সংকটে ফেলে দিয়েছে। এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় আমাদেরকে উত্তরণ হতে গেলে এটাতে আমাকে একটাই জিনিস হচ্ছে যে এই যে অসাধু ব্যবসায়ী যারা এটার পিছনে কাজ করছে তাদেরকে আমাদেরকে আইনের আওতায় আনতে হবে। আরেকটা জিনিস, একটা হাবিব ভাই একটা প্রশ্নের অবতরণ করেছে, না দিলে জিনিসটা আমার নিজের কাছেই খারাপ লাগবে। দেখেন এই যে মানে ধরে নিয়ে যাচ্ছে বা এই যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ধরে নিয়ে হাবিব ভাই যে কথাটি বললেন যে তার এলাকার একটি লোককে এরকম ধরে নিয়ে গিয়ে পরের দিন আগের দিন ধরে নিয়ে গিয়ে, এইসব বিষয়গুলো হলে আমার কাছে মনে হয় এগুলা এই টক শোতে না বলে আমার কাছে মনে হয় জিনিসগুলা সরাসরি বলাটা বা সরাসরি অ্যাড্রেস করাটা মনে হয় বেটার। এই জিনিসগুলো হয় কি, এই জিনিসগুলো বললে জিনিসটা পুলিশ বিভাগের উপরে কি তাহলে আমাদের আস্থাটা কি কমে যাচ্ছে? আপনি আমরা এই দেশের নাগরিক, এই পুলিশও তো আমাদেরকে নাগরিক সেবা দিয়ে যাচ্ছে। আজকে এই ঈদের মৌসুমে এখনো পর্যন্ত কোনো রকম কোনো অঘটন ঘটে নাই, পুলিশ আমাদেরকে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এই কথাগুলো বললে কি আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের উপর আস্থা রাখছি না? নিশ্চয়ই এটার পিছনে অন্য কোনো কারণ, এটার পিছনে অন্য কোনো কারণ আছে, এটাকে পুলিশ ব্যবসা হলো তাই না, এটা ইনভেস্টিগেশন করতে দেবে, এটা হতেও তো পারে, এটা বন্দুক যুদ্ধ আপনি কেন এটা ভুলে যাচ্ছে? একটি চরমপন্থীদের একটি মানে উচ্চবিলাসী জায়গা হয়ে যাবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। আমি চিনি জানি বলেই তো বলছি। আলোচনা চলে যাচ্ছে, আমরা আলোচনায় আসবো। জনাব খন্দকার বললেন আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আপনি বিসিসিআইর পরিচালকও বটে। এই যে কারসাজির কথাগুলো বলা হয় সেগুলো কিন্তু আলটিমেটলি ব্যবসায়ীদের দিকে যাচ্ছে, এবং চিনি নিয়ে কারসাজির কথা আমরা নিজেরা জানি এবং হয়েছে, এবং চালের ব্যাপারে কিন্তু সেটা সন্দেহ করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যদি এই কারসাজিগুলো হয়ে থাকে তাহলে সেই কারসাজিগুলো তো বাংলাদেশের কোনো না কোনো ব্যবসায়ী করছে, যদি হয়ে থাকে তাহলে সেটার প্রতি মনোযোগী হওয়াটা কি খুব কঠিন? জি, ধন্যবাদ আপনাকে। আমি তো মাঝখানে বসছি, আমার বাম দিকে উনি বিএনপি করেন আর ডান দিকে উনি আওয়ামী লীগ করেন, মাঝখানে আমি স্যান্ডউইচ হয়ে আছি। তারপরে যে কথাটা আমি বলতে চাচ্ছি তা হলো আমরা তো প্রকৃত ঘটনায় কেউ যাচ্ছি না। আমাদের লেফট সাইডে ভাই যিনি আছেন উনি আরেক মানে বলতে যে অনেক কিছু অবতারণা করলেন, এটা না বললে হতো। প্রকৃত পক্ষে চালের দামটা বেড়ে গেছে, ন্যাশনাল ডিজাস্টার এটা হতেই পারে, এবং হলে এটা হওয়ার পরে কি করতে হবে, আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া করে আমাদের এগোতে হবে। যেমন বর্তমান আপনার বাণিজ্য মন্ত্রী এবং ইন্ডাস্ট্রি মিনিস্টার, খাদ্যমন্ত্রী
এই তিনজনকে আমি বলবো ঠিক এই যে হাওরের যে আপনার ডিজাস্টারটা হলো, তারপরে আবার অতিবৃষ্টি হচ্ছে, এখানে তাৎক্ষণিক চিন্তা করে এগোতে হবে। যেমন এখন চাউল ইম্পোর্ট করার জন্য ডিউটি ট্যারিফটা কমিয়ে দেওয়া হয়েছে এবং এটা এখন অনুমতি দেওয়া হয়েছে। ঠিক এই জিনিসটাই যদি আপনার 25 দিন আগে হতো তাহলে কিন্তু আপনার এই যে ক্রাইসিসটা এটা হতো না। এটা ঠিক 25 দিন আগে যদি সিদ্ধান্ত নিত যে হ্যাঁ এটা হয়েছে, আমাদের ন্যাচারালি আমাদের একটা ক্রাইসিস হবে, সুতরাং আমরা সঙ্গে সঙ্গে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাই। আমাদের দক্ষতা কি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেভাবে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দূরদৃষ্টি দিয়ে আগানো দরকার সেটা তারা করছেন না। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনারা দেখেন যে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আর দ্বিতীয় কথা যেটা আসেন তাহলে এই যে এখন দেওয়ার পরে যে ভিয়েতনাম থেকে যে চালটা আনা হচ্ছে, যে প্রাইসের রেটটা কিন্তু অনেক বেড়ে গেছে। যদি এর আগে হতো তাহলে কিন্তু আরো অন্তত 7 থেকে 8 টাকা কেজিতে তারা কম্পিটিশন মার্কেটে এটা বেড়ে গেছে। এই কারণে এখন ওই যে 25 দিনের কথা আমি বললাম, যদি 25 দিন আগে যদি এটা করা হতো, সিদ্ধান্ত নেওয়া হতো, তাহলে প্রতি কেজিতে 8 থেকে 9 টাকা তারা কম দরে পেত। কিন্তু এখন আমাদের এসেছে যে সিন্ডিকেটের বিষয়। আচ্ছা হ্যাঁ, আমি আসছি। তারপরে আসেন সিন্ডিকেট। হ্যাঁ, সিন্ডিকেটটা এটা সরকারও বলছে সিন্ডিকেট। তো সিন্ডিকেট সরকার বলছে, সরকার কি এটা কন্ট্রোল করতে পারে না? সরকার কি অন্য জিনিস কন্ট্রোল করছে না? তাহলে এটা কেন পারে না? হ্যাঁ, কান টানলে মাথা চলে আসবে। এখানে দেখা গেছে যে ম্যাক্সিমাম আমি যেটা মনে করি যে এই চাউল মিল মালিক সমিতি বলেন আর মালিক যারা আছেন, ম্যাক্সিমাম অন্তত 80% পিপল তারা একটা রাজনীতি দলের সাথে জড়িত। এই রাজনীতি দলের সাথে জড়িত বিধায় তারা সিন্ডিকেট করুক, আর যে সুযোগটি নেই সেখানে সরকার সেভাবে তাদের ধরতে পারে না। তাদেরকে হ্যাঁ বলুন যে এরা কি রাজনৈতিক দলের সদস্য জানেন? এদের একটা সুন্দর রাজনৈতিক দল আছে, এই যারা সিন্ডিকেট ব্যবসা করে, বাংলাদেশ সুবিধাবাদী দল। আচ্ছা, তাদের রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ সুবিধাবাদী দল। তো সুবিধাবাদী দল, আপনি আওয়ামী লীগ আসলে তারা আওয়ামী লীগের সুবিধাবাদী দল, বিএনপি আসলে তারা বিএনপির সুবিধাবাদী দল, যেই রাজনৈতিক দলই আসুক না কেন, এই সিন্ডিকেট ব্যবসা কিন্তু। শাহেদ ভাই, এখানে আমাদের কথাটা হলো কি যে যেটাই হোক, বর্তমান যে একটা দল আছে, যে দল আমাদের রাষ্ট্র পরিচালনা করছে, দুর্দান্ত প্রতাপে কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে, তো সেখানে তারা কি এটা কন্ট্রোল করতে পারে না? তারা 2-4টা বেশি না, 5 জনকে ধরে তারা ওইভাবে একটু বিচার করুক না। আমি তো বলছি অসুবিধাটা কি? কিন্তু সরকার করবে না, বর্তমান দল করবে না, না করলে তো সিন্ডিকেট হবে, না করলে তো দাম বাড়বেই। তো সুতরাং আমি যেটা মনে করি, কখনো কিন্তু আমরা সাধারণ পিপল যারা আছে আমরা অলওয়েজ সাফারার হই। আমরা কিছু হলে আমরা দেখা যায় যে প্রকৃত যারা ব্যবসায়ীরাও ওই সেই বদনামের ভাগিদার হয় যে সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ী। এটা আমাদের কাছে খারাপ লাগে। এই কারণে যে প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে ধরে যদি বিচারের কাঠগড়ার সম্মুখীন করা হয়, প্রকৃতপক্ষে সে কি করছে, সে কোন রাজনৈতিক ছত্রছায়া করছে, এই জিনিসটা চলে আসলে তাহলে দেখবেন যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এবং সেখানে যে সাধারণ ব্যবসায়ীদের উপরে এই প্রেশারটা পড়বে না। আমি মনে করি এই কারণে বর্তমান সরকার প্রতিটা ক্ষেত্রে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিটা ক্ষেত্রে সূক্ষ্ম দৃষ্টির মাধ্যমে এগোতে হবে, তাৎক্ষণিক আপনার প্রতিক্রিয়া জানাতে হবে। এই যে দেখুন আমাদের এই বাজেট চলছে, বাজেট এখনো পাস হয়নি, বাজেট পরিবেশন করা হয়েছে। এখানে আমাদের দুঃখ লাগে যে আমরা কৃষি প্রধান দেশ, আমি একটু শেষ করি, কৃষি প্রধান দেশ, আমাদের 80% পিপল এই কৃষির সাথে জড়িত। কৃষিকে যদি প্যাট্রোনাইজ না করেন তাহলে তো আমরা মুগ্ধ হয়ে পড়ে যাব। হয় দুর্ভাগ্য যেটা যে প্রতিরক্ষা খাতে যে দেওয়া হয়েছে কৃষি খাতে তার চেয়ে কম ব্যয় ধরা হয়েছে, তো এইভাবে হলে তো এগোনো যাবে না। জি, আমি আবার আসবো আলোচনা এবং ওই ভ্যাটের প্রসঙ্গে আমি ফিরে আসবো আপনাদের তিনজনের কাছে ছোট একটা বিরতির পরে। দর্শক লেট এডিশন নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরবো খুব শীঘ্রই, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক দেখছেন এসএটিভি রাতের আয়োজন 7 উইং সিমেন্ট লেট এডিশন। আমরা আবারও ফিরছি আমাদের আলোচনা যাবো। তার আগে আপনাদের পাঠানো কয়েকটি SMS এসেছে, সেই SMS গুলো পড়ছি। লিখেছেন মিজানুর রহমান, বর্তমান বাজেটে নিম্ন শ্রেণীর মানুষের অনেকেই চাল কিনে খেতে পারবে না, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ কিভাবে দেশের উন্নয়ন জোয়ারে
ভাষায় প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। খোকা বলেছেন যে মানুষকে এত বোকা ভাবেন কেন? আচ্ছা, সিরাজুল বলছেন যে সাংবাদিক ভাই আপনার কি মনে হয় এই হামলার সাথে যারা জড়িত মানুষ সেটা বুঝতে পারবে না? জনাব হাবিব একটু বলবেন কি? নজরুল বলছেন যে বিএনপির নেতারা বিশ্বাসযোগ্য কোনো তথ্য ছাড়া কথা বলে কিভাবে? আওয়ামী লীগ জোর করা দল না, বরং বিএনপি জোর করে ক্ষমতায় এসেছিল। পুষ্পিতা বলছেন যে চালের বাজারে দাম কমলে ক্ষতি কি? বেলাল বলছেন যে দ্রব্যমূল্যের বৃদ্ধি পেলে গরিব অসহায় খেটে খাওয়া মানুষের যে অবস্থা, বিত্তশালীদের কোনো সমস্যা নেই, এটা কেমন উন্নয়নের চিত্র? সোহেল বলছেন যে দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ, চালের দাম বৃদ্ধির জন্য তাহলে কি বিএনপি সিন্ডিকেট দায়ী? জনাব শাহেদ। লিহান বলেছেন যে আমাদের এই বাজেটে কতটুকু প্রত্যাশা পূরণ হবে? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা কিন্তু এখনো কিন্তু এসএমএস করতে পারেন। এসএমএস কিভাবে করতে হবে তা কিন্তু স্ক্রিনে দেখানো হচ্ছে। আমরা আবারও যেতে চাই আলোচনায়। জনাব হাবিব। না, এখানে দেখেন যে আমার রুলান ভাই যে কথাটি বললেন, আমি অবাস্তব কথা একটা বল নাই। কারণ আমি চাউলের দাম বৃদ্ধির ক্ষেত্রে বলেছি, আমি মানে প্রাকৃতিক দুর্যোগের কথা বলেছি। ওই প্রাকৃতিক দুর্যোগটাও কিছুটা আবার মানুষ সৃষ্টি, কারণ ওই বাঁধ যদি সময় মতো দিত, সবগুলি বাঁধ এবং উঁচু করতো, তাহলে আরো কয়েকদিন ধানগুলো কেটে নিতে পারতো। এটা আর আমার মূল কথা যেটা ছিল সেটা হলো যে চাউল আমদানি এত অল্প, চাউল আমাদের নষ্ট হওয়ার কারণে বা কম উৎপাদন হওয়ার কারণে চাউল আমদানি করার প্রশ্নই ওঠে না, কারণ চাল আমরা রপ্তানি করি এবং পুরো আরো বছর শেষেই আমরা করবো গেল। আর যে কথাটা বলা হচ্ছে যে এই যে জনগণ, আমি একটু মাঝখানে প্রশ্ন করি যে এখন ক্রাইসিস হয়েছে, এখন আমদানি, এখন ক্রাইসিস হবে কেন? সমস্যা কোথায়? না, এখন ক্রাইসিস হবে কেন? এখন তো চাউল তো ভর্তি, কৃষকের আধা কৃষকের ঘরে আছে, ব্যবসায়ীদের কাছে আছে, মিলারদের কাছে, এখন চাউল ঘাটতে হবে কেন? ধরেন আমার 3 কোটি উপরে আমাদের চাউল লাগে, অনেক উপরে, তো সেখানে আমার 10-12 লক্ষ টন চাউল কম হয়েছে, তাহলে এটা ঘাটতে হলে তো বছর সেটা গিয়ে হবে, এখন কেন? তারপর দেখেন যে সরকার ব্যর্থতা, যখন সরকার মিথ্যাচার করে না, সব জায়গায় ব্যর্থ হয়। এই যে রোবার আগে আমাদের বাণিজ্য মন্ত্রী বারবার বললেন চিনির দাম বাড়বে না, জিনিসপত্র দাম বাড়বে না, কিন্তু তিনি 56 টাকা চিনি হতে 72-75 টাকা হয়ে গেল। সোলার দাম 58-60 টাকা সোলা হয়ে গেল, 80 টাকা 90 টাকা। কোন জায়গায়? সমস্ত জায়গাতে ব্যর্থতা। কারণ যখন সরকারের এই থাকে, চোখটাই থাকে বিরোধী দল দমন করার জন্য, তার তো দেশের শাসনে মানুষের সুশাসন দেওয়ার দরকার নেই, কারণ মানুষের কাছে দায়বদ্ধতা তো নেই, তখন নির্বাচিত না, জনগণ ভোট তাদের প্রয়োজন নাই, আগামী তাদের জনগণের ভোট লাগবে না। যেখানে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটে তো বিএনপি আছে, সব নিয়ন্ত্রণ করছে। যে ওই যে বাদগুলি আওয়ামী লীগ, বিএনপির লোক হলো কন্ট্রাক্টর ঠিকাদার ছিল, সব আওয়ামী লীগ। এই সিন্ডিকেট যারা জড়িত আছে এর সাথে সবই হলে, এই যে দেশে যারা টাকা পাঠাচ্ছে বিদেশে, যে এই যে কোটি টাকা পাচার করতেছে, তারা সব আওয়ামী লীগ। এই যে আপনার বেগম পাড়া বানাচ্ছে যারা কানাডার, আওয়ামী লীগ। ওই বাংলাদেশের সেকেন্ড বানাচ্ছে করা, তারা আওয়ামী লীগ। এই দেশে যারা ব্যাংকে টাকা চুরি করতেছে, লুট করতে, তারা আওয়ামী লীগ। বেসিক ব্যাংক থেকে চুরি করাচ্ছে, আবার মূলধন আপনার যোগান দিচ্ছে হলো মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে। তারপর সবচেয়ে বড় কথা যেটা দেখ, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো দিন আমি দেখি নাই যে সরকারের অর্থমন্ত্রীর বিরুদ্ধে সরকারি দল, বিরোধী দল, জোট সমস্ত এক ভাষায় বলতেছে সে কার ইঙ্গিতে এই বাজেটটা দিল, যে বাজেটটা নির্বাচন বান্ধব না, যে বাজেটটা জনবান্ধব না, এবং এই সংসদে দাঁড়িয়ে তারা পদত্যাগ চাচ্ছে। তাহলে এমন একটা ব্যর্থ সরকার, এইরকম একটা ব্যর্থ সরকার, এই সরকার প্রতি পদে পদে এটা চুরি। আপনি ভারতে দেখেন 10 কিলোমিটার রাস্তা বানানো কত? 2000 রুপি দিয়ে, 2000 কোটি রুপি দিয়ে। আর আমাদের এখানে 6.5-7 কিলোমিটার রাস্তার মধ্যে 10,000 কোটি টাকা থেকে 28,000 কোটি টাকা পার হয়ে গেছে, শেষে আমরা যাবো 40,000 কোটি টাকা। প্রত্যেকটা জায়গায় চুরি। আমাদের এখানে রাস্তা বানাতে ভারতে যদি লাগে হলো 12 কোটি টাকা, আমাদের এখানে লাগে 90 কোটি টাকা, 70 কোটি টাকা, বিভিন্ন জায়গা বিশেষে বিভিন্নভাবে চুরি করছে। প্রত্যেকটা জায়গায় চুরি, সুশাসনের অভাব এবং সরকারের দুর্নীতি এমন এক জায়গায় গেছে। এই যে চাউলের দামটা, এই যে বৃদ্ধিটা হলো, এত বৃদ্ধি হতো কথা না, এত তাড়াতাড়ি বৃদ্ধি হওয়ার কথা না, কেন এটা হচ্ছে? সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারের একটাই নিয়ন্ত্রণ করতে পারছে, বিরোধী দলকে রাস্তায় তুলে দেয় না। ফখরুল ইসলাম আলমগীরের মতো লোক, একটা সজ্জন মানুষ,
বিএনপির মহাসচিব, উনি মন্ত্রী ছিলেন, উনি ছাত্রনেতা ছিলেন, উনি এমপি ছিলেন, উনি একটা মন্ত্রী পিএস ছিলেন, উনার বাবা মন্ত্রী ছিল, উনি ঢাকা শহরে ভাড়া বাসায় থাকে। এমন একটা মানে মানে মিষ্টিভাষী একটা লোক, উনি কবিতা যেমন লিখতে পারেন, আবৃত্তি তেমন করতে পারেন। এবং দেখেন একটা মানুষের ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাপার আছে, তার 4টি বোনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাকে মারার পরে কি বলা হচ্ছে যে ওনারা নাটক করেছেন, এই রোজা রমজানের ইমান আমলটা সব নষ্ট হয়ে যাবে। এমনি তো সরকার যা শুরু করছে আর কি। এবং আমি আজকে বলবো, আমি মোহাম্মদ শাহেদকেও বলবো যে আজকে থেকে আওয়ামী লীগের পক্ষে কথা বললে রোজাও হবে না, নামাজও হবে না, ইমানও থাকবে না। কারণ একটা মিথ্যাচার, একেবারে একটা টোটালি মিথ্যার উপর দাঁড়ায় যে সরকার আছে, যে একেবারে মিথ্যা, মানে ভোট থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে মিথ্যাচার করে বেড়াচ্ছে। এই জন্য ভালো হয়ে যান, সুন্দর কথা বলেন। এবং আওয়ামী লীগ নেতাদেরকে আমি বিনীতভাবেই বলবো যে বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে দমানো বাদ দিয়ে আসেন সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমাদের পাহাড়ে ভাইরা আজকে যে অবস্থা আছে, পাহাড় তো আরো ধসে যাবে। তার এই যে কয়েক বছর ধরে আজকে যে বনমন্ত্রী, যার নির্দেশনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপরে গাড়ির উপর যে হামলা হলো, বনমন্ত্রী, আমি সাবেক বনমন্ত্রী হাসান মাহমুদ, এবং সে যে মিথ্যাচার করলো, এবং কালকে আমি দেখলাম সে মাটি কাটতেছে লুঙ্গি পরে। বিশ্বাস করে, আমার ব্যক্তিগত কথা আমি বলতে চাই, আমি কিন্তু আমার নিজের কাপড় চোপড় ধুতে আমি পছন্দ করি, আমার বাথরুমটা আমি পরিষ্কার করতে পছন্দ করি। তারপরেও আমার যদি কোনো একটা জরুরি কোনো বিষয় পড়ার থাকে, তখন আমি কিন্তু এটা বলি যে আমি আজকে পারবো না, এটা ধুয়ে দিক। তো উনি মন্ত্রী ছিলেন, উনি এমপি, উনি কত কাজ, উনি ওটা বাদ দিয়ে উনি মাটি আলহাতে গেছেন। আর এখানে মন্ত্রী আলমগীর গাড়ি করে হামলা করার পরে উনি বলতেছেন এটা তামাশা, এটা আমি কোন থেকে কথা ধরুক তাকে। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি সর্বশেষ এই বিষয়ে বলতে চাই, সরকারকে প্রমাণ করতে হবে ওই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের গ্রেপ্তার করার মধ্য দিয়ে সরকার প্রমাণ করতে হবে ওই হামলার সাথে নির্দেশনা ছিল না। জি জনাব শাহেদ, ধন্যবাদ। দর্শক কিন্তু কয়েকগুলো প্রশ্ন এত সুন্দরভাবে বললেন যে এই কথাগুলা এরকম দাঁড়ালো যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলই না, আওয়ামী লীগের কোনো রাজনৈতিক স্ট্যান্ড নাই, আওয়ামী লীগ যা করে সব স্ট্যান্ডবাজির উপরে করে। আজকে বাংলাদেশের যত উন্নয়ন সব স্ট্যান্ডবাজির উপর হয়েছে। এগুলা হচ্ছে হাবিব ভাইয়ের ভাষায় এটা। বিষয়টা হচ্ছে মিথ্যাচার কারা করে। এই যে হাসান মাহমুদ সম্পর্কে যে উনি যে একটা মিথ্যাচার করলেন, আপনি কি কোনো সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারবেন? আপনি একজন এমপিকে যে আপনি এই এত জনগণের সামনে আপনি নিয়ে এসে তাকে আপনি হ্যারাসমেন্ট করলেন, আপনি কি কোনো তার সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারবেন? আপনি হাসান মাহমুদ ইয়ে কাটতে গেছে, আপনি যে জিয়া রহমান সাহেব খাল কাটে নাই সে কথা বলেন না কেন? উনি তো রাষ্ট্রপতি হিসেবে খাল কাটা একটা বিপ্লব ছিল না, বিপ্লব ছিল, তিনি রাষ্ট্রপতি হিসেবে খাল কাটছে। সেখানে একজন এমপি সাহেব সেই জায়গায় মাটি কাটাতে যদি উনি সহযোগিতা করেন, এটা খারাপ কি? এটাকে আপনি খারাপ মাথায় ডালে নিয়ে দৃষ্টিভঙ্গি খারাপ, আপনারা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। হাসান মাহমুদ সাহেবকে আপনার আঙ্গুল দিতে হয়, আপনি সুনির্দিষ্ট প্রমাণ দেন, অবশ্যই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুনির্দিষ্ট প্রমাণ ঘটনা করে হাবিব ভাই আমাকে একটু বলতে দেন। আমার কাছে কথা হচ্ছে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যেভাবে তার উপর আক্রমণ করা হয়েছে, আমি ব্যক্তিগত পর্যায় থেকে আমি এটা তীব্র নিন্দা জানাই। কারণ এই ধরনের ঘটনা ঘটা ঠিক না। কারণ যে রাজনৈতিক দলটি এখন ক্ষমতায় আছে, এরাও ভবিষ্যতে কোনো না কোনো দিন বিরোধী দলে তারা যাবে। সুতরাং তাদেরও সেই সময় পার্টির জেনারেল সেক্রেটারি থাকবে, দায়ী হবে। এই ধরনের ঘটনাগুলো কোনোভাবে ঘটা ঠিক না। সেটা তাদের নিজ দলের মাধ্যমে হোক আর আওয়ামী লীগের মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, এটার বিচার হওয়া প্রয়োজন। অবশ্যই এটা আপনি যেরকম এটা বিচার দাবি করেন, আমিও সেটা বিচার দাবি করি। তাই বলে আপনি এরকম মানে এরকম ভাবে অনিয়ারে একজন এমপির বিরুদ্ধে আপনি এটা বলতে পারেন না, কোনোভাবে পারেন না। আপনার কাছে করবে, আপনার কাছে কোনো আপনার কাছে কোনো তথ্য নাই, তথ্য ছাড়া আপনি একজন ওনার এলাকায় হয়েছে, প্রশাসন রয়েছে, ডিসি আছে, এসপি আছে, সেই সব জায়গায় আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে পারবেন, এমপিকে আপনি বলতে পারবেন আকাশ থেকে কেন না আইন শৃঙ্খলা বলতে পারে না। আমাকে যদি বলতে বলেন, আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী
তারা জানা উচিত ছিল, সেখানে বিএনপির মহাসচিব সেখানে গিয়েছে, তারা সঠিকভাবে তাকে প্রোটেকশন দেয় না। সেই জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করব, কিন্তু সেই জন্য আমি একজন এমপি সাহেবকে দায়ী করতে পারি। এমপি প্রমাণ করুন। এমপি প্রমাণ করবো, আপনি এমপি আমি এমপি প্রমাণ এই করুন। জায়গায় না এসে আমরা অন্য প্রসঙ্গে যাব, কারণ হচ্ছে যে এটি আসলে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার রয়েছে। আসলে কারা হামলা করেছে, কে করেছে, কারা অবশ্যই এটা বিচার চাই। আকাশ থেকে এখান থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একদম সেটা বোঝা যাবে। আমি জনাব খন্দকার রুহুল আমিন আপনার কাছে জানতে চাই যে আমরা ভ্যাট প্রসঙ্গ কিন্তু মাঝখানে আলোচনা করেছি এবং আমাদের দর্শকও কয়েকটি প্রশ্ন করেছে। এই ভ্যাটের ভেতরে সরকারি দলের পক্ষ থেকে যেটা জনাব হাবিবুর বললেন যে তাদের ভেতর থেকেও কিন্তু অনেক ধরনের কথা আসছে যে এই বাজেট শ্রেষ্ঠ বাজেট বলা হলে এই বাজেটের ভিতরে অনেক ত্রুটি রয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে এই বাজেটের ত্রুটি থাকলে তিনি সেটি আলাপ আলোচনার মাধ্যমে অর্থাৎ এটি সমাধানের একটি উদ্যোগ তিনি নেবেন। সবচেয়ে বেশি যে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে ভ্যাট। এই ভ্যাট নিয়ে আসলে আপনাদের এত মতবিরোধ কেন? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি একটু হাবিব ভাইয়ের কথা একটু বলবো যে সরকারি দল থেকে যে প্রতিবাদ করছে ভ্যাটের এগেনস্টে, প্রতিবাদ করবে কি কারণে? যে বিরোধী দল বা প্রধান বিরোধী দল যারা বাইরে আছে তারা যদি কোনো প্রতিবাদ, কোনো মিছিল মিটিং না করে তাহলে তো সরকারি দল থেকে করবেই। তাই তো আমি দেখছি করতে দেয় না। তো গণতন্ত্র তো এখানটা এখানে বলার কথাটা যেটা সত্যি কথা, আমি কোনোভাবেই খুঁজে পাই না। দেখুন, এই বর্তমান আওয়ামী লীগ সরকার যখন 2009 সালে জাতীয় বাজেট দিল তখন 96,000 কোটি টাকা ছিল, আর বর্তমানে 4,00,000 কোটি টাকা। তাহলে আপনার আইনটা কেন চেঞ্জ করবেন? আমি তো এটা আমার বোধগম্য হয় না। কেন ভ্যাটের আইনটা আপনি চেঞ্জ করবেন? যদি এর আগে দেখা যেত যে আপনারা টার্গেট দিয়েছেন, আপনারা ফুলফিল করতে পারছেন না, প্রতি বছরই তো মিনিমাম 23% আপনার এটা বেড়ে যাচ্ছে, কালেকশন হচ্ছে, তাহলে কেন ভ্যাটের আইনটা আপনার দেওয়ার জন্য নানান ঝামেলা এখানে হচ্ছে? এটা ভ্যাটের আধুনিকায়ন করা হচ্ছে, ইস্তেমা আনা হচ্ছে। আধুনিকায়ন করবেন, যে আধুনিকায়ন করতে হলে তো আপনাদের সময় লাগবে। এই আধুনিক করার জন্য আইনটা কত সালে করেছেন? 2012, আর এখন 2017, তারপরে করতে পারছেন না। এখানে বোঝা যায় যে সামথিং বিহাইন্ড দিস। মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এটা ব্যবসায়ীরা সহযোগিতা করছেন না। ব্যবসায়ীরা সহযোগিতা, এইটা ব্যবসায়ীদের পক্ষে বা সঠিক পক্ষে তো না, সঠিকভাবে তো হচ্ছে না। এটা এখানে সরকার বা বর্তমান অর্থমন্ত্রী সাহেব যখন যা মনে করে সেটাই উনি করতে চান। তার জ্বলন্ত প্রমাণ এইবার উনি বুঝতে পারতেছেন যে চট করে সবাইকে রাবিশ বলা বা মনে করেন উনি যেটা বলেন যে সেটাই ঠিক, এটা ঠিক না। এখানে খেয়াল করতে হবে, এখানে ব্যবসায়ীদের দিকে তাকাতে হবে, দেশের দিকে তাকাতে হবে, বুঝতে হবে আমাদের ক্রয় ক্ষমতা একজন ক্রেতাদের কি থাকতে পারে। এখানে দেখা গেছে যে মেগা বড় প্রজেক্ট আপনি যেগুলো আনতেছেন এগুলো তো আপনার দেখতে হবে, পালতে হবে। তা না করে যদি বেতনের খাতিয়ে আপনার সব চলে যায় তাহলে কিভাবে এখানে আপনার বড় মেগা প্রজেক্টে যাবেন? আর দেখুন, যেমন আমরা ওয়াসাতে আমরা এই দিচ্ছি, ভ্যাট দিচ্ছি 4% দিচ্ছি, এখন চলে আসবে এটা 15%। ইলেকট্রিসিটি একই অবস্থা। যে কোনো জিনিস আপনার এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু আমি বিক্রি করার, আমি একটা কিনলাম, কেনার পরে আমি যেটা বিক্রি করব এই মাঝখানে যে ভ্যালুটা অ্যাড হচ্ছে সেখানে আমার ট্যাক্স দিতে হবে। সেটা না করে টোটাল সেলের উপরে আবার আমার ট্যাক্স দিতে হবে। এখানে আপনি দেখা যায় যে বলা থাকে যে না ঠিক আছে আপনি তো রিবেট পাবেন, এইটা আপনি যে কিনলেন, কেনার পরে যে বিক্রি করলেন আপনার পুরো টাকাটা আপনি আগে ভ্যাট দেন, তারপর পরে রেবেট নেবেন। এই রেবেট নিতে যেহেতু অনেক প্রবলেম আছে। যেমন আমি হোটেল রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত, আমার 100 টাকা বিক্রি করি, 100 টাকার মধ্যে আমার 80 টাকা মূল পুঁজি আর 20 টাকা আমার গ্রস প্রফিট। এই গ্রস প্রফিটের মধ্যে আমরা 15% ভ্যাট দিতে চাই, তাহলে কিন্তু সুন্দর হ্যারেস মানে উইদাউট হ্যাসেল আমরা ব্যবসা করতে পারবো। এবং অ্যাট দ্য সেম টাইম এখন রাজস্ব বোর্ড যে রাজস্ব আদায় করছে কাস্টমার কিন্তু 100 টাকার উপরে 15 টাকা ভ্যাট দিচ্ছে না, কিছু জায়গায় দিচ্ছে, অভিজাত এলাকাতে দিচ্ছে, কিন্তু বেঙ্গলি ট্রেডিশনাল ফুড যেটা যেখানে বিক্রি হচ্ছে সেখানে দিচ্ছে না, সেখানে তারা দেয় না। দেখা যায় যে 220 টাকা বিল হলে 200 টাকা দেয়, 20 টাকা দিতে চায় না।
এইরকম মন মানসিকতা আছে। আর কিছু কিছু অভিজাত পাড়ায় বা অভিজাত এলাকায় সেখানে তারা ভ্যাট দিচ্ছে। কিন্তু এই জন্য আমি বলতে চাচ্ছি যে এটা আলটিমেটলি তো ক্রেতাদের উপরে পড়ছে, একটা ডাইরেক্ট ক্রেতাদের উপরে পড়ছে। এবং বিশেষ করে বেঙ্গলি ট্রেডিশনাল ফুড যেখানে বিক্রি হয় সেখানে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, সেখানে কিন্তু তারা বেশি খাচ্ছে। নিম্ন আয়ের যারা আছে তারা কিন্তু ওই রেস্টুরেন্টের সাথে ডিপেন্ডেন্ট হচ্ছে। এই কারণে আমাদের বলা উদ্দেশ্যটা যে বর্তমান যে ভ্যাটটা যে আদায় হচ্ছে তার চাইতে দ্বিগুণ হবে যদি আমরা যে প্রপোজাল দিয়েছি যে 20 টাকা যে গ্রস প্রফিট হচ্ছে, গ্রস প্রফিটের মধ্যে আমরা 15% দিই ওই ভ্যালু অ্যাড করে। আচ্ছা, আবার যদি বলে যে না আপনি তো রেবেট পাবেন, তো রেবেটটা আমরা কিভাবে পাবো? কেন ওপেন মার্কেটে যখন আমরা শাকসবজি চাল ডাল কিনি এটার কোনো ক্যাশমো পাওয়া যায় না। আর কৃষি পণ্যের উপর কোনো ভ্যাট নাই এটাও জানি। এই নানান রকম জটিলতায় কিন্তু আমরা ভুগছি। এই কারণে দেখা যায় যে আলটিমেটলি যদি 15% ভ্যাট হয়ে যায় তাহলে আগে সেটা পুরনো যে স্ল্যাব সিস্টেম অর্থাৎ যে প্যাকেজ সিস্টেম, প্যাকেজ ভ্যাট, সেটির পক্ষে আপনি বলছেন না? সেটা হ্যাঁ, সেটার পক্ষে আমি বলছি। কেন বলছি যে অনলাইন সিস্টেম যেটা, এটা কিন্তু আমি সাধুবাদ জানাই যে হ্যাঁ আধুনিকরণ এটা চাই, কিন্তু ইট উইল টেক টাইম, সময় লাগবে। আপনি আমাকে, যেহেতু আপনি তো ইলেকট্রনিক্স মিডিয়াতে আছেন, খুব জাজেল একজন সাংবাদিক, আপনি বলুন যে এই অনলাইন সিস্টেম করার ব্যাপারে এনবিআর কতটা তারা এক্সারসাইজ, কতটা তারা সুযোগ সুবিধা, কতটা তারা মেলা করেছে বলুন তো? সচেতন করার জন্য কি সেটা করেছে? করতে এখনো পারেনি, সময় লাগবে। আমি কিন্তু বলছি যে ইট উইল টেক টাইম। এই কারণে আমাদের আর 3টা বছর সময় দেন। 3টা বছর সময় দিয়ে কি করতে হবে? রাজস্ব বোর্ডে তাদের তাৎক্ষণিক প্রতিটা সপ্তাহে তাদের এই ধরনের এক্সারসাইজ করাতে হবে। এই ধরনের সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা যারা চেম্বারের সাথে আছি, আমরা যারা অ্যাসোসিয়েশনের সাথে আছি, এফবিসিসি এর মাধ্যমে সচেতনতা গ্রো করতে হবে। সুন্দর সুন্দর আপনার এই সিস্টেম এগোতে হবে, তবেই কিন্তু আপনার অনলাইন সিস্টেমে আপনি আস্তে আস্তে যেতে পারেন। তাই আমি বলতে চাচ্ছি কি, আর 3টা বছর সময় নিয়ে যদি, এবং তাদের এনবিআর এর মেইন দায়িত্ব থাকবে যে সাধারণ ব্যবসায়ীদের সচেতন করব এবং তাদেরকে ইনভলভ করা। আমি আলোচনা আসবো ছোট্ট আরেকটা বিরতি পরে। এক মিনিট শেষ করি। বিষয়টা হচ্ছে যে দেখেন, এই যে ভ্যাট কিন্তু আমরা দিচ্ছি, সবাই দিচ্ছি। আপনি একটা রেস্টুরেন্টে যান, ভ্যাট কিন্তু আপনিও দিচ্ছেন, কিন্তু এই ভ্যাটটা প্রপারলি আপনার সরকারের ঘরে পৌঁছাচ্ছে কিনা কিন্তু উই আর ইন ডাউট। হ্যাঁ, আমরা কিন্তু ভ্যাট কিন্তু কেউ স্লিপ নিচ্ছে না। আপনি খাওয়ারের দোকানে খাচ্ছেন, খাওয়ার সাথে কিন্তু আপনার ভ্যাট ওখানে দিচ্ছেন, কিন্তু আপনি কিন্তু ভ্যাটের স্লিপটা কিন্তু আপনি নিচ্ছেন। এই কারণে যে অনলাইন সিস্টেমটা করছে, এটা কিন্তু আমি এটাকে সাধুবাদ জানাই। আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটি বলি, আমি হাসপাতাল ব্যবসার সাথে জড়িত। আমার এখানে লেখা কি, আমার পরিচয় আমি আওয়ামী লীগ নেতা, কম বেশি টকশোতে যাই আমাকে সবাই চিনে। আমার হাসপাতালে 2 মাস না 3 মাসের বোধহয় বিদ্যুতের লাইন আপনার বকেয়া বিল ছিল। কার হাসপাতাল? দে ডাজন্ট মাইন্ড, দে হ্যাভ কাট দেয়ার লাইন। এবং আমি ইন প্রেজেন্স গিয়ে আমাকে অঙ্গীকারনামা দিয়ে টাকা দিয়ে সেখান থেকে লাইন আমাকে নিয়ে আসতে হয়েছে। এবং সেখানে এক্সচেঞ্জ সাহেব আমাকে বলছে যে আমার কিচ্ছু করার নাই, কারণ এখানে আমার এমডি, আমার এখানে যারা আছেন তারা উপর থেকে আমাকে মনিটরিং করছে। কারণ এখানে আপনি বিল দিলে সাথে সাথে এটা চলে যাচ্ছে, সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে। সো এটা তারা দেখতে পাচ্ছে। এগুলোকে আপনারা সাধুবাদ জানান। এগুলো কেন আপনারা সময় নেবেন? লেট আস দি স্টার্ট। আপনার স্টার্টটা আমরা করি না। এখানে সাধুবাদ না জানানো তো কেউ না। এই যে আপনি বলেন যে আপনি দিয়েছেন, আমরা তো দিচ্ছি। এর আগে যেভাবে গ্যাস, পানি, ইলেকট্রিসিটি যেভাবে আপনার বকেয়া থাকতো, যেভাবে আপনার কারসাজি হতো, এখন হয় না, মোটেও হয় না। বর্তমান সরকারের তো বিরাট সৌভাগ্য, এখন তারা ইজি সবকিছু পাচ্ছে। প্রতি মাসে 2বার 3বার বাড়াচ্ছে, বলার কেউ নাই। আমি তো আগেই বলে করেছি যে এখানে কেউ বিরোধী দল বা কেউ আমাদের পক্ষে কথা বলছে না, কেউ বলছে না আমাদের। এই সরকার তো বিরাট সৌভাগ্যবান, বিরাট সৌভাগ্যবান। প্রতি বছর 2বার 3বার বাড়াচ্ছে এবং তারা পেয়ে যাচ্ছে। এখানে কথা হলো যে আমাদের দক্ষতা এখানে যে আমরা এত কষ্ট করে আমরা এইভাবে দিচ্ছি, সেখানে যদি ব্যাংকে থেকে আপনার টাকা চুরি যায়, রিজার্ভ ফান্ডের থেকে চুরি যায়, সেখানে আমাদের দুঃখ লাগে। সেখানে আমাদের যেখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটা খরচ হওয়ার কথা 3 গুণ বেড়ে যায়, সেখানে আমাদের দুঃখ লাগে। আমাদের দুঃখ তো এখানেই। এখানে আমরা চাই ব্যবসায়ীরা, আমরা কিন্তু সঠিকভাবে দিচ্ছি। এখন 86% যে জাতীয় রাজস্বর যে আয় হচ্ছে তার মধ্যে আমরা ব্যবসায়ীরা দিচ্ছি। তো সুতরাং আমাদেরকে তো অ্যাপ্রিশিয়েট করতে হবে, আমাদের মূল্যায়ন করতে হবে। তা না আপনারা আমাদেরকে প্রথমে প্রতিপক্ষ মনে করেন আমরা সব ঠকাচ্ছি। কেউ কাউকে ঠকাচ্ছি না। আমরা আলোচনা আবার আসবো ছোট একটা বিরতির পরে।
দর্শক 7 উইংস উইথ লেটেশন নিয়ে ছোট্ট আরেকটা বিরতি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক দেখছেন SATV রাতের আয়োজন 7 উইংস উইথ লেটেশন। আমরা আবারও ফিরছি আমাদের আলোচনা যাব। তার আগে আপনাদের পাঠানো আরো কয়েকটি কমেন্টস পড়তে চাই। লিখেছেন খোকা, চাউল সহ প্রতিটি পণ্যের দাম আকাশচুম্বী, অসহায় সাধারণ মানুষ। আমির খসরু বলছেন রাতুল, চালের দাম নিম্নবিত্তদের হাতের নাগালের মধ্যে রাখতে সরকারের প্রতি অনুরোধ। ফারুক বলছেন যে আমাকে বলুন সরকার কিংবা তাদের মন্ত্রীরা কি আদৌ চাল কিনে খান কিনা, কিংবা বাজারে 2 টাকা বা 5 টাকার কয়েন ব্যবহার করেন কিনা। সুজয় শাহ বলেছেন যে ভারত থেকে আমদানি চালের ট্যাক্স উঠালে 7 থেকে 8 টাকা হবে। দেশের মানুষের অবস্থা সরকার না বুঝলে মহাবিপর্যয় হবে। দীপক মজুমদার বলেছেন যে আগুন ও পেট্রোল বোম দিয়ে জনগণের কাছে ভোট চাওয়া কি যায় না? হাবিব সাহেব বলবেন। ফারুক বলছেন যে সরকার তাদের কাছে ভোটে যাদের বেতন 2 গুণ হয়েছে তাদের কাছে ভোট চাক, সাধারণ মানুষের কাছে কেন আসেন? শেখ সাদি বলেছেন আওয়ামী লীগ সরকার কেন জোর করে ক্ষমতায় এসেছে আমি বুঝতে পারছি না। আরো কয়েকটি কমেন্টস আছে, আমাদের সময় স্বল্পতার কারণে সবগুলো প্রশ্ন নেওয়া গেল। জনাব হাবিব, আমরা শেষ পর্যন্ত চলে এসেছি। বলে যে উনি দর্শকদেরকে অ্যাড্রেস করে একটু বলবেন। দর্শক যে কথাটা বললেন আর কি, যে আসলে কি বলেন যে আগুন সন্ত্রাস করে এটা পেট্রোল বোমের ভোট চাওয়ার একটা ব্যাপার যে আসলে আমরা তো বলতেছি না, বিএনপি তো দাবি না যে বিএনপির মতো করে একটা সরকার গঠন করে দেন। আমরা চাচ্ছি যে মানুষ যেন নির্বিবাদে ভোট দিতে পারে। তো ভোট যদি মানুষ দিতে পারে নিজের ইচ্ছা মতো, তাহলে বিএনপি যদি মানুষের কাছে যদি পেট্রোল সন্ত্রাস হিসেবে আখ্যাত হয়েই থাকে, মানুষ তখন ভোট দিবে না, আর তো বিএনপির কথা বলার সুযোগ থাকবে না। তো সেই জায়গাটা যাক না কেন? আর আওয়ামী লীগের ব্যাপার যে কথা বলছে সেটা যে জোর করে জনসেবা করার দরকার থাকে, দেশ সেবা করার দরকার কি? জনগণের কাছে আসেন না, ভোট দেন, ভোটের মাধ্যমে জনগণ যাকে পছন্দ করে সেখানে যাবে। আর যেটা নিয়ে আলোচনা করলেন রুহুল ভাই আর আমার প্রিয় শাহেদ ভাই, সেটা হলো যে ভ্যাটের আওতা যদি বাড়ায়, আর ভ্যাট দেওয়ার সিস্টেম বাড়ানো কিন্তু হয়েছে, আর ভ্যাটের আওতা বাড়ানোর কথা আমি বলতেছি। যে ভ্যাট যে 15% গড়, যেন আপনার অ্যাপার্টমেন্ট ব্যবসায় এমনি তো মুখ থুবড়ে একেবারে নিচে 100 নিচে চলে গেছে। আবার যদি 15% ভ্যাট বিক্রির সময় যদি আবার ধরা হয়, তাহলে ও আরো 100 বছরে ওরা উঠবে না ওখান থেকে। দেখেন বিদ্যুতের গ্যাসের দাম বাড়ালো, আমাদের গ্যাস তো ইম্পোর্ট করতে হচ্ছে না, গ্যাস তো ডিজাস্টার হয়ে তার গ্যাস ধ্বংস হয়ে যায় না। হ্যাঁ, গ্যাসের নতুন নতুন ফ্রি আবিষ্কার হচ্ছে না, কিন্তু যেটা আছে সেখানে তো সরকার লুজিং কনসার্ন না, কোম্পানি কিন্তু লস করতেছে না, লাভে ছিল, তাহলে কেন বাড়ার দরকার পড়লো? এই যে প্রতিটা ক্ষেত্রে বিদ্যুতের দাম কয়বার বাড়ালো, এবং তারপর সবচেয়ে মজার ব্যাপার আপনি যেটা বলে, এটা একসময় তো আসবে, দিনের আলোর মতো মানুষের কাছে আসবে না, মানুষ তো কি যে করবে আমি ভেবে কিন্তু কুল পানি। সেটা হলো এই যে সরকারের কথায় কথা বলে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। আরে বাবা, তোমার বিদ্যুৎ সঞ্চালন লাইন 8,000 মেগাওয়াটের উপরে না, এটা বিদ্যুতের চাউল না, ধান আমি উৎপাদন করে গোডাউনে রাখবো, ধানও রাখা যায় না গোডাউন না বানালে, তো বিদ্যুৎ কোথায় রাখে? আমার ক্যাপাসিটি 16,000 মেগাওয়াট, তাহলে আমি কেন তোমার 16,000 মেগাওয়াট আমি বলবো? আমার তো সঞ্চালন লাইন সক্ষমতা বৃদ্ধি পেলে আমি এটা রাখা চাই। এবং এর পিছনে যে এই যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যে আপনার সরকার যে তাদের পিছনে যে ফার্নেস ওয়েল বা আরো বিদ্যুৎ উৎপাদনের জন্য তেল লাগে, এই যে দিচ্ছে, এর কোনো হিসাবও নাই, তো কোনো হিসাব নাই। তারপর ইচ্ছে মতো যেখানে 4 টাকা 5 টাকা করে বিদ্যুতের ইউনিট হওয়ার কথা, সেখানে কিনতেছে কোথাও 15 টাকা, 16 টাকা, ছিল 10 টাকা, 1 লাখের বাড়ায় 15 টাকা 16 টাকা করছে, ভুড়ি ভুড়ি ওদের উদাহরণ আছে। এই যে প্রত্যেকটা জায়গায় সরকার যে জনগণকে অন্ধকারের মধ্যে রাখছে, আমি ওই জন্যই বলেছিলাম, অন্ধকারে রাখতে 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 একটা পর্যায়ে মানুষ যখন দেখবে যে কিরে আমরা কোথায় যাচ্ছি, যেমন ভাই বললেন আজকে বাংলাদেশের বাজেট হলো 4 লক্ষ কোটি টাকার উপরে, আপনার রাজস্ব বাড়ি 1.5 লক্ষ টাকার উপরে, 1.5 লক্ষ কোটি টাকার উপরে গেছে। এই যে বেতন ভাতা যে বৃদ্ধি করছে, ওই যে এক ভাই বলেছে না যে যাদের বেতন বৃদ্ধি করে তাদেরকে ভোট কিন্তু তাদেরই পাওয়া লাগবে, সাধারণ মানুষ ভোট কি হবে, ভোটে আওয়ামী লীগ জয়লাভ হবে না আওয়ামী লীগ পরাজয় হবে, লেট আস কাম টু দি ভোটেই আসেন। আপনারা যদি এতই সক্ষম দল হন বিএনপি, আসেন আপনারা ইলেকশনে আসেন, আপনারা ইলেকশনকে বয়কট করেন। কার আন্ডারে? এটা পার্লামেন্ট দ্বারা এখানে আপনার একটি ইয়ে করা হয়েছে, কোর্ট দ্বারা এটিকে ইয়ে করা হয়েছে, সেটিকে তো আপনারা মানতে তো আরো 2বার বলেছিল না নির্বাচন মানতে পারেন না, উচিত।
কাম টু দি কনক্লুশন, আপনারা ইলেকশনে আসেন, কাম টু দি ইলেকশন। আমরাও তো চাই একটি শান্তিপূর্ণ ইলেকশন। লেট আস দি গুড অপোজিশন। আপনারা সাধারণ অপোজিশন আসেন অথবা আপনারা গভর্নমেন্ট ফর্ম করেন, কিছু একটা করেন, দেশে অরাজকতা সৃষ্টি করেন না। আপনারা আজকে মানে এই রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আসুন, দেশটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করেন, সামনের দিকে আগানোর চেষ্টা করেন। আপনারা পিছনে টেনে ধরছেন কেন? এই যে হাডুডু খেলা একটা জনপ্রিয় খেলা, আমি অনেক চিন্তা করে দেখছি এই খেলাটা জনপ্রিয় হয়েছে কেন। কারণ এই খেলাটা জনপ্রিয় হওয়ার পিছনে একটাই কারণ, মানুষ সামনের দিকে আগাবে, পিছন থেকে টেনে ধরে। এই খেলা এই জন্য কিন্তু জনপ্রিয় হয়েছে। এই যে খেলাটা জনপ্রিয়, ঠিক আছে, আপনারা তখন হাডুডু খেলতেছেন। গভর্নমেন্ট যত এগিয়ে যাচ্ছে আপনারা টেনে ধরা। গভর্নমেন্টের ব্যর্থতা আছে। একটি গভর্নমেন্ট যখন আগাচ্ছে, আমি কি বলি হাবিব ভাই, একটি গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে তার ব্যর্থতা থাকবে, তার দুর্নীতি থাকবে, সেটা নিয়ে কিন্তু গভর্নমেন্ট। সে বিএনপির আমলে ছিল, জাতীয় পার্টির আমলে ছিল, এই গভর্নমেন্টের সময় আছে। আমি এগুলোকে কোনটাকে অস্বীকার করছি না, বাট এইটা অ্যাট দি সেম টাইম গুড গভর্নেন্সের জন্য কি দরকার? শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ দরকার, যে জিনিসটা আপনারা তৈরি করতে পারছেন না। আপনারা এই যে এত কথা টকশোতে বলছেন, আপনারা আসেন, এগুলো মাঠের রাজনৈতিক দল, আপনারা মাঠে ফেস করেন, আপনারা মাঠে ফেস করতে পারছেন না। আপনারা নিজেরাই বলেন যে সরকারের দমন পীড়নে আমরা এখন অস্থির। তার মানে কি আপনাদের কি কোনো লোকজন নাই? প্রশাসন, আপনারাও তো দীর্ঘদিন আপনারা প্রশাসন চালিয়েছেন না আপনারা, তার মানে প্রশাসনে কি আপনাদের কোনো লোকজন নাই? দমন পীড়নের রাজনীতির কথা বলেন না। আপনারা এখনো পর্যন্ত আপনাদের রাজনৈতিক দলটাকে সুসংগঠিত করতে পারেন নাই। শেষ করে দিন। বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন একটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের কাছে হাবিব ভাই একসময় আপনি নিজেও ছাত্রলীগ করতেন, ঠিক আছে? সুতরাং সেই দলটির কাছে বিএনপির অবস্থান কতটুকু সেটি কিন্তু আপনাকে মেনে নিতে হবে। আমি এক সেকেন্ডের সময় আমি এক মিনিট দিচ্ছি। আপনি তো বলতেছেন আপনার তো অভিজ্ঞতা নাই, আপনি আওয়ামী লীগের রাজনীতি মাঠে নামে মিছিল টিছিল করেন নাই, যেটা আপনি বুঝেন নাই। প্রচুর প্রশ্ন। এবং এর সাথে দুটো বুঝে নির্বাচন হয়েছিল, তো ঠেকাতে পারে নাই, মিছিল করতে পারে নাই। এবং সবচেয়ে বড় প্রমাণ কেমন ক্ষমতাধর সেটা দেখা গেছে যে 86-এ শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী যে ছেড়ে দেওয়া, মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দেওয়া আসন টুঙ্গিপাড়া এবং কাশিয়ানি, সেখানে কাজী ফিরোজ রশিদ একদিন ওনার সামনে আমি বলেছিলাম, সেখানে ওই জায়গায় সিটটা আওয়ামী লীগ নিতে পারেনি। রাজনৈতিক আলোচনা আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করবো আমরা আরেকটা বিষয় দিয়ে, সেটা হচ্ছে যে ঘরমুখো মানুষের যাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং লম্বা একটা যানজট তৈরি হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে শুরু করে, অর্থাৎ যমুনা যে টোল প্লাজা থেকে শুরু করে। তো ঈদে ঘরমুখো মানুষের যাত্রা প্রতি বছরই আমরা নির্বিঘ্ন কেন করতে পারি না? যদি সংক্ষেপে একটু বলতেন 1 মিনিটে। না, আমাদের অ্যাকচুয়ালি দুর্ভাগ্য এই কারণে যে আমরা তো শেকড়ের টানে প্রতি বছরই কিন্তু আমাদের যার যার দেশে বাড়িতে যেতে হয়, কিন্তু যার মধ্যে মাঝখানে যে বিড়ম্বনা, এই বিড়ম্বনার কোনো শেষ নেই। কিছুদিন আগেও আমরা দেখলাম যেটা যে পরিবহন সেক্টরের যিনি সভাপতি, সে বলছেন যে প্রতি বছর ঈদ মুখী মানুষ যেভাবে গ্রামে যায়, যে তুলনায় বাস বা অন্যান্য পরিবহন দরকার, সেই তার তুলনায় অর্ধেক আছে, মাত্র অর্ধেকই নাই। তাহলে অর্ধেক কিভাবে যাবে? এটা সরকার কখনো খেয়াল করে না। কি কারণে খেয়াল করে না কিছু জানি না, কিন্তু তারপরে দেখা যায় যে বিড়ম্বনা লেগেই থাকে। এখানে আমাদের দেখতে হবে যে প্রথমেই আসে যে জিনিসটা, তা হলো চাঁদাবাজির কথাটা, যে পুলিশ মাধ্যমে যে চাঁদাবাজিটা আছে, চাঁদাবাজির কারণে এই রাস্তাঘাট, আপনার যানজট, তারপর আপনার ফেরি পারাপার, এই নানান ধরনের রাস্তার পাশের দোকান। এর জন্য আমি মনে করি কি, তো সরকার সুদূর প্রসারী পরিকল্পনা ছাড়া কিন্তু এগোনো যাবে না। দেখা যায় যে ঈদের আগে হঠাৎ একটু চিন্তা ভাবনা করলাম, আমরা ওখানে আমাদের যে সড়ক মন্ত্রী উনি যাওয়া আসা করলো, সব হয়ে গেল। অ্যাকচুয়ালি তা না, এটা একটা সুদূর পরিকল্পনা নিয়ে এগোতে হবে, অন্তত মিনিমাম 5 বছরের একটা পরিকল্পনা, যে এর মাধ্যমে প্রতি বছর, কারণ আমাদের তো পার্মানেন্ট সলিউশন ঈদে প্রতি বছরই বিড়ম্বনা এখনো বাড়ছে। এবার তো আমি আরো আতঙ্কিত যে মানুষ যাবে কিভাবে রাস্তাঘাটে, কোনো কারণ নেই, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। তিনজনকে আমাদের স্টুডিওতে আসবার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যতই ভোগান্তি হোক না কেন, যতই পথের বিড়ম্বনা থাকুক না কেন, মানুষ তার প্রিয়জনের কাছে নারীর টানে অবশ্যই ছুটে যাবে এবং সে যাওয়া অব্যাহত থাকবে। যদিও পথের কিছুটা ভোগান্তি মানুষকে ভোগাবে, তারপরে ঈদের আনন্দ চোখে মুখে নিয়েই আপনি বাড়িতে যাবেন। এবং শুভ প্রত্যয় জানিয়ে শেষ করছি আজকের লেট এডিশন কোনো প্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, SATVর সঙ্গেই থাকবেন।